এই বিষয়ে কিছু বলার জন্য বলেছে। ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসেবে ভারতবর্ষের সেই নাগরিকদের অংশ হিসেবে আমি নিজেকে মনে করি যারা মনে করে যে এই দেশের গণতন্ত্র যদি না বাঁচে তাহলে এই দেশের ঐক্য রক্ষা করা যাবে না। এই দেশে যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামো না বাঁচে তাহলে এই দেশের ঐক্য রক্ষা করা যাবে না। এই দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যকে রক্ষা করা না যায় এদেশের গণতন্ত্র বাঁচবে না, এই দেশ বাঁচবে না। এই দেশের যদি কোটি কোটি বেকারদের কর্মসংস্থানের জন্য সরকার সংবিধান নির্দেশিত পথে কাজ না করে এই দেশকে বাঁচানো যাবে না। এই দেশের মধ্যে যে ভয়াবহ অস্থিরতা তৈরি হবে, যে যত সর্বশক্তিমান হিসেবে আজকের রাজনীতিতে আবির্ভূত হওয়ার চেষ্টা করুন না কেন এই দেশকে রক্ষা করতে পারবেন না। একের কঠিন বাঁকের মুখে দাঁড়িয়ে এসে পৌঁছেছে ভারতবর্ষের গণতন্ত্র। আমার কোনো দ্বিধা নেই যে ভারতবর্ষের সাংবিধানিকতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি কনস্টিটিউশনালিজম, এটাকে প্রায় খোকলা করে ফেলা হয়েছে এবং সংবিধানটা বাইরে আছে, কিন্তু সংবিধানের আত্মাটা ক্রমশ সংকুচিত হয়ে এমন জায়গায় আটকে গেছে। আজকে আমাদের এক বন্ধু আমাকে গত পরশুদিন বলছিলেন যে আমরা কি কনস্টিটিউশনালিজমের টুয়াইলাইট মানে গোধূলি লগ্নে পৌঁছেছি। আমি ওকে বললাম আমার মনে হয় না, আমরা বোধহয় গভীর রাতে প্রবেশ করে গিয়েছি। এখন যারা স্বাধীনতার পরে অনেক স্বপ্ন নিয়ে এই দেশের সংবিধান রচনা করেছিলেন তাদের প্রতিনিধিদের দিয়ে, তাদের বোধহয় আবার জেগে উঠবার সময় হয়েছে। যদি তাদের অধিকার, নানাবিধ অধিকার, সবচেয়ে বড় অধিকার তাদের মর্যাদার অধিকার, সবচেয়ে বড় অধিকার যে আমি যা চিন্তা করি তা প্রকাশ করার অধিকার, সবচেয়ে বড় অধিকার আমার যে দুটো হাত আছে সেখানে কাজ করে আমি যাতে মর্যাদার সঙ্গে বাঁচতে পারি, সবচেয়ে বড় অধিকার আমি পার্লামেন্টে সংসদে আমার প্রতিনিধিদের দিয়ে এই দেশকে চালিত করতে পারি। এই কথাগুলোর মধ্যে দিয়ে দেখবেন যে কতগুলো প্রতিষ্ঠানের ইঙ্গিত আমি দিয়েছি। যে প্রতিষ্ঠানটার ইঙ্গিত প্রথমে দিয়েছি সেটা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা, বিশেষ করে ভারতের সুপ্রিম কোর্ট, যাকে কনস্টিটিউশন দায়িত্ব দিয়েছে সংবিধানকে রক্ষা করার জন্যে, যাকে বলা হয় সংবিধানের অতন্দ্র প্রহরী। আছে সংসদ, আছে আমাদের যে এক্সিকিউটিভ বা কার্যকরী অংশ শাসনতন্ত্রের, তারা আছে আমাদের সংবাদপত্র, যারা জনগণকে প্রতিনিয়ত সচেতন রাখবেন এই প্রতিশ্রুতি দিয়েই যাদের জন্ম হয়েছিল, যে কারণে ভারতবর্ষের সংবিধানে যে আজকে তাদের স্বাধীনতার অধিকার, সংবাদপত্রের অধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছে নানাবিধ সুপ্রিম কোর্টের রায়ের ফলে। আজকে ভারতবর্ষের যে গণতন্ত্রের সংকটটা দেখছেন সেটা এককভাবে ভারতবর্ষের গণতন্ত্রের সংকট হিসেবে দেখলে চলবে না। আজকে সারা পৃথিবীতে যেটাকে বলা হচ্ছে যে একটা অত্যন্ত রাজনৈতিক রং চড়ানো পুঁজিবাদ গণতন্ত্রকে তাদের স্বার্থে নির্লজ্জের মতো ব্যবহার করার চেষ্টা করছেন। আমার লজ্জা হয়েছিল সেদিন, যেদিন একজন নির্বাচিত প্রধানমন্ত্রী এই দেশের একজন পুঁজিপতির হাওয়াই জাহাজে চেপে শপথ নিতে এসেছিলেন। এটা ভারতবর্ষে কখনো ঘটেনি। এবং সেই আজকে ভারতবর্ষের সবচেয়ে ধনী মানুষ এবং তার উত্থানের ইতিহাস নিয়ে যখন গবেষণা হয় তখন অদ্ভুতভাবে দেখা যায় একটি পরিবার 2003 সাল থেকে
তাদের যাত্রা শুরু করে 2022 সালের শেষ দিকে এসে এশিয়ার সবচেয়ে বড় ধনী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কারণ যে তার যে প্রভাবিত যে সরকারগুলো, তারা তাকে নির্লজ্জের মতো এই ভারতবর্ষের বাজার থেকে লুট করার সুযোগ দিয়েছে। আমি হাইডেনবার্গ পেপারের কথা বলবো না, কিন্তু সমস্যাটা কোথায়? যখন এই নিয়ে পার্লামেন্টে আওয়াজ উঠল, তখন আমরা অবাক হয়ে দেখলাম একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান অনৈতিক কাজ করছে, তার বিরুদ্ধে তদন্ত দাবি করল, সেই তদন্তের বিরোধিতায় ঝাঁপিয়ে পড়ল গোটা শাসক দল। এত মাথা ব্যথা কেন? আজকে আমি শুরু করব একটু সরে গিয়ে, যে আপনারা জানেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে আমরা সংক্ষেপে বলি আমেরিকা, তারা আরেকটা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। সেখানকার সংবাদপত্রগুলো খুললে দেখবেন কি ধরনের উদ্বেগ, কি ধরনের আশঙ্কা, যদি আবার ট্রাম্প ক্ষমতায় চলে আসে। কেন এত ভয়? ট্রাম্প যেদিন হারল, তার আগে অবশ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী সে দেশের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, স্বামী বিবেকানন্দ যেমন ডাক দিয়েছিলেন যে আমেরিকার বা সমস্ত আমার ভাই বোন, তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে আপনারা জয়ী করবেন। তারপরে ট্রাম্প হেরে গিয়েছিল, এবং আমরা সেদিন দেখলাম যে ওয়াশিংটন যে সিটি, ছোট্ট একটা জেলার মতো, তার প্রত্যক্ষ নেতৃত্বে বিদ্রোহের ডাক দিল যে নির্বাচিত রাষ্ট্রপতিকে তারা শপথ নিতে দেবে না। এর জন্যে ধাপে ধাপে উন্মাদনা তৈরি করা হয়েছিল। সেই উন্মাদনা প্রাক ভারতীয় নির্বাচনের আগে আপনারা লক্ষ্য করবেন তৈরি করার চেষ্টা হচ্ছে, একটি মুখকে সামনে রেখে, যেন ভারতবর্ষের ভবিষ্যৎ থাকবে না এই মানুষটি যদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী না হন। একটা কঠোর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রাজনৈতিক প্রচারণার জায়গাগুলোকে, গণতান্ত্রিক ভোট প্রক্রিয়াকে। আমি আপনাদের একটু ছোট্ট জায়গা, সাম্প্রতিককালে সুজান মেটলার এবং রবার্ট সি লিবারম্যান বলে দুজন বিখ্যাত সমাজতাত্ত্বিক একটি তাদের গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছে আমেরিকার গণতন্ত্র সম্পর্কে। বইটার সাধারণ নাম হচ্ছে 4 Threats to Democracy। আমি একটু আস্তে আস্তে ইংরেজি অংশটুকু পড়ি, কারণ অনুবাদ করতে গেলে হয়তো আমার মতো করে আমি বলে দিতে পারি। এই প্যারাগ্রাফটি শুরুতে ওরা বলছেন, each of these threats by itself can damage democracy. Polarization tends to divide citizens into opposing terms that geared more towards defeating one another than governing effectively. Dispute over who belongs to political community and the status of its members, categorized along lines of race, gender, national origin or religion, can endanger the deep divisions that result in political exclusion, the widespread denial of rights, and violent reprisals. Economic inequality can put society have against the have-nots and induced wealthy to use their resources to protect their privileged place in the social order. And the growth of the executive power enables concentration of authority in the
hand of single person, which is precisely what the framers of the Constitution hope to avoid. দেখবেন অসাধারণ মিল আজকে গণতন্ত্রের বিরুদ্ধে চলছে। এই কথাগুলো বলতে গিয়ে আমার আজকে মনে পড়ে যাচ্ছে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ২৬ নভেম্বর ১৯৪৯ সালে সংবিধানের রচনাকারী সভার শেষ সভায় যে বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতাটির কথা। সে অসাধারণ এক ঐতিহাসিক বক্তৃতা। তিনি বলছিলেন যে ভারতবর্ষের গণতন্ত্র বাঁচবে কি বাঁচবে না সেটা সম্পূর্ণত নির্ভর করবে আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো কি পারবো না। কারণ গণতন্ত্রকে বাঁচানোর জন্যে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো প্রয়োজন, যেগুলো স্তম্ভের মতো গণতন্ত্রের যে সৌধটার কথা আমরা চিন্তা করি সেটাকে রক্ষা করবে। তিনি আরও বলেছিলেন যে আজকে যে সংবিধান আমরা রচনা করলাম দেশের মানুষের পক্ষে, যে সংবিধান দেশের মানুষের কল্যাণের জন্যে, সেই সংবিধান এমন একটা সমাজের কথা চিন্তা করছে যে সমাজ ভারতবর্ষের বুকে নেই। সে সমাজ ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, সামাজিক অবস্থানের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে একজন নাগরিককে আরেকজন নাগরিক থেকে আলাদাভাবে চিন্তা করে না। তাই আমার মনে একটা আশঙ্কা আছে, ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলছেন আমাদের এই নিরীক্ষা সফল হবে কিনা। তিনি যখন দেশের আইনমন্ত্রী, আপনারা দেখবেন তার চিঠিপত্রগুলো বেরিয়েছে, একটু যারা খোঁজ করে আর একটু গভীরে গিয়ে পড়তে চান, বুঝতে চান ভারতের সংবিধান নির্মাণ, তার কার্যকারিতা, কিভাবে এতদিন দেশ চলেছে। বাবা সাহেব আম্বেদকর একটি চিঠিতে জওহরলাল নেহরু, তখন দেশের প্রধানমন্ত্রী, তাকে লিখছেন, তুমি কি দেখতে পাচ্ছ না যে যারা মহাত্মা গান্ধীকে খুন করেছে তারা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, দেশের দেশভাগকে কেন্দ্র করে। তারা আমাদের যারা হিন্দু ভাইরা আছে, যারা এই দেশের নাগরিক, তাদের মন বিষিয়ে দিচ্ছে, এমনভাবে মুসলমানদের, অর্থাৎ হিন্দু ধর্মের বিপরীত ধর্ম হিসেবে, কোনো ধর্ম আরেকটা ধর্ম বিপরীত হতে পারে না, দেখিয়ে তারা একটি নতুন সংঘাতের বলয় তৈরি করছে। আমি দেখছি সেই বলয়ে হয়তো ভারতের যে স্বাধীনতা, যাকে আমরা সূর্যের মতো ভেবেছিলাম, সে একদিন ঢাকা পড়ে যাবে। জওহরলালকে লিখছেন। এই চিঠিটি লেখার কিছুদিনের মধ্যেই দেশের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ চলে গেলেন গুজরাটে মন্দির উদ্বোধন করার জন্য। জওহরলাল তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন, আপনি যাবেন না, আমরা যারা সাংবিধানিক পদ অধিকার করে আছি তারা কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে যদি দাঁড়ায় তাহলে এটা একটা ভুল বার্তা দেবে। সংঘাতটা কিন্তু তখনই ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী শেষ লোকসভায় দাঁড়িয়ে বলেছেন, যারা আমাদের বিরুদ্ধে চিৎকার করছেন যে স্বাধীনতা সংগ্রামে আমার দলের কি ভূমিকা ছিল, তিনি সগর্বে বলেছিলেন এই দলটি স্বাধীনতার সময় ছিল না, কাজে তার কাছ থেকে স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা আপনারা দাবি করতে পারেন না। এই কথাটি দুটি তাৎপর্য আছে। এই তাৎপর্য আছে কারণ ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তিগুলো, আমি খুব গর্বের সঙ্গে বলি, বিশেষ করে বামপন্থী শক্তিরা তাদের এমনভাবে কোণঠাসা করেছে স্বাধীনতার আন্দোলনের সময় তাদের ভূমিকা, বা যাকে সামনে রেখে তারা রাজনীতিটা তৈরি করেছে, তারা আজকে কোণঠাসা হয়ে গিয়েছে। তারা তাদের অস্বীকার করতে চেষ্টা করছে, করে নতুন মুখোশে মানুষের সামনে আবির্ভূত হতে চেষ্টা করছে। এখন তারা দাবি করছে তথ্যের ভিত্তিতে, পরিসংখ্যানের ভিত্তিতে, যে ভারত এখন অর্থনৈতিক বিকাশের দিকে ৫ নম্বরে চলে এসেছে। আমি আপনাদের বলি যে প্রথম স্তম্ভ গণতন্ত্রের
হয়তো সুপ্রিম কোর্টের মতো ততটা গুরুত্বপূর্ণ নয়। জওহরলাল নেহরুর স্বাধীনতার আগেই কংগ্রেসের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল ভারতের পরিসংখ্যান বিষয়ক একটি কমিশন। প্রশান্ত চন্দ্র মহালভিজকে তার সভাপতি করা হয়েছিল। পরবর্তীকালে তার দিক নির্দেশনায় ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট বা স্ট্যাটিস্টিক্যাল অপারেশনস শুরু হয়েছিল। আপনারা জেনে খুশি হবেন 1983 সালে ভারতবর্ষের পরিসংখ্যানবিদদের উপর একটি আলোচনা করতে গিয়ে বিখ্যাত রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ জন গ্যালব্রেথ বলেছেন, সারা পৃথিবীতে যদি কোনো পরিসংখ্যানবিদদের তোমরা বিশ্বাস করতে চাও তাহলে ভারতবর্ষের পরিসংখ্যানবিদদের বিশ্বাস করো, কারণ তাদের ইন্টিগ্রিটি বা তাদের চারিত্রিক দৃঢ়তা আমি প্রশংসা না করে পারি না। বিকাশ দা বলতে পারবেন আজকে পরিসংখ্যান নিয়ে ওরা যা করছেন আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায়। আমি একটা উদাহরণ দেব। 2011 সালে আমাদের দেশে একটা বিখ্যাত পরিসংখ্যান সংগঠন আছে যার নাম হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, সংক্ষেপে আমরা জানি NSO বলে এটাকে। তারা সারা ভারতবর্ষে পরিসংখ্যানগত ক্ষেত্র সমীক্ষা করেছেন, রিপোর্ট তৈরি করেছেন, কিন্তু এর মধ্যে ক্ষমতা বদলে গিয়েছে। চারদিক থেকে দাবি উঠেছে যে রিপোর্টটাকে প্রকাশ করা হোক, দেখি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সরকার বলল এই রিপোর্টের সঙ্গে আমাদের দ্বিমত আছে, আমরা প্রকাশ করব না। কিন্তু কিছু সাহসী পরিসংখ্যানবিদ প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে এসে সেই রিপোর্টের একটি খসড়া কপি প্রকাশ করে দিয়েছে। যখন রিপোর্টটি প্রকাশিত হয়েছিল তখন বোঝা গিয়েছিল সরকারের কেন দ্বিমত আছে, সরকার কেন এই রিপোর্টটাকে নিয়ে এত অস্বস্তিতে পড়েছেন, কেন প্রকাশ করতে চাইছেন না। দুটি মন্তব্য আপনাদের বলবো, অনেক কিছু আছে। একটি মন্তব্য হচ্ছে যে এই সরকারটি যখন ক্ষমতায় আসে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল আমাদের ভারতীয় টাকায় 47 লক্ষ কোটি টাকা। সেটা বেড়ে দাঁড়িয়েছে আজকে 112 লক্ষ কোটি টাকা। আপনি জানেন? তারা লিখছেন এই যে ফুরফুরে ভাব অর্থনীতিতে দেখা যাচ্ছে, এই পরিমাণ বিদেশি ঋণ দেশের মধ্য থেকে তো ঋণ সংগ্রহ করেইছে, জন্য একটা অর্থনীতির একটা দেখা যাচ্ছে। আরেকটা কথা তারা কি বলেছে, যে স্বাধীনতার এই যে এতগুলো বছরের মধ্যে এমন ব্যাপকভাবে কর্মহীনতা, তারা একটা স্বাভাবিকভাবে বলেছে যে 45% চাকরি সক্ষম বেকার এই দেশে কোনো কাজ পাচ্ছে না। যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের যে 4th পর্ব যেটা আছে সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা মানুষের জন্যে কর্মসংস্থানের সুযোগের ব্যবস্থা রাষ্ট্রের একটি প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। এইসব অস্বস্তিকর প্রশ্ন করতে হবে, তো কারা করবে প্রশ্নটাকে? এক, বিকাশ দ্বারা করবে সংসদের মধ্যে দাঁড়িয়ে। 2, নাগরিক হিসাবে আমরা করব, আমাদের খবরের কাগজে আমাদের পথে ঘাটে দাঁড়িয়ে বলবো যে আমাদের বেকাররা কেন কাজ পাচ্ছে না, আমাদের কেন সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিশ্চয়তার বিষয়গুলোকে নিশ্চয় করছে না, গভর্নমেন্ট এগুলোকে ভেঙে চুরে দিচ্ছে। স্বাধীনতার পর এই 70 বছর ধরে যে জনগণের টাকায় যে পাবলিক বা সরকারি ক্ষেত্রগুলো তৈরি হয়েছে সেগুলোকে কেন এই প্রক্রিয়ায় বিক্রি করে দেওয়া হচ্ছে? আমরা প্রশ্ন করতে পারবো না। কেন? যারা প্রশ্ন করেছেন তাদের অভিজ্ঞতা আপনারা সবাই দেখেছেন। কারোর জন্য প্রযোজিত হয়েছে আনলফুল প্রিভেনশন অ্যাক্ট
1967, তার 15 নম্বর ধারাটিকে সাম্প্রতিককালে 2016 সালে তার সংশোধন করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, যিনি এই ধরনের প্রশ্ন করবেন শুধু তাই নয়, যিনি প্রতিবাদ করবেন তার সঙ্গে যদি আপনার কোনো সম্পর্ক পাওয়া যায়, ধরুন একজন যুবক সেখানে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করলো, দেখা গেল তার সঙ্গে আপনার একটা বন্ধুত্ব আছে, আপনি প্রায়শই যান, তাকে ধরে নেওয়া হবে আপনি তাকে পৃষ্ঠপোষকতা করছেন, তাকে ওই আইনে ঢোকানো যাবে। ভারতবর্ষে জরুরি অবস্থা ছিল, আমরা জরুরি অবস্থায় দেখেছি সারা ভারতবর্ষের মানুষ এই জরুরি অবস্থাকে প্রত্যাখ্যান করেছে, তার নির্যাতনগুলোকে করেছে। কিন্তু আজকে এমন একটা অবস্থা চলছে, মানুষ নিশ্চিত নয় কখন এসে পুলিশ তার দরজায় টোকা দেবে। যখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে দাঁড়াবার চেষ্টা করছে দ্বিতীয়বার, তখন ওই প্রচারের মাঝখানে আমি কিছুদিন ওয়াশিংটনে ছিলাম। তখন সেখানকার নিউ ইয়র্ক টাইমের একজন বিখ্যাত সাংবাদিক একটা বই লেখেন, বইটার নাম ছিল ফিয়ার। সে দেখিয়েছে যে যারাই ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলোকে অস্বীকার করছে, তার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছে, ভেতরে সরকারের ভেতরে যে অফিসাররা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একটা ভয় দেখানোর একটা অভিযান চলছে। এমন কেউ সাংবাদিক লিখছেন, যখন আমি কিছু কিছু অধ্যায় বইয়ের প্রকাশ করেছি, বইটি প্রকাশ হওয়ার আগে আমাকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে। একইভাবে একনায়করা এইভাবে কাজ করে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো? আমাদের দেশে সমস্যাটা হচ্ছে, সে দেশের সংবাদপত্র এখনো কথা বলে, এখনো ফিয়ার নিয়ে বই লেখে। আমাদের মধ্যেও আছে, খুব সাহসী সাংবাদিকরা আছে। আপনি আজকে সমস্ত প্রধান সারির যে টিভিগুলো আছে সেগুলো দেখুন, প্রধান সারির কয়েকটি সংবাদপত্র বাদ দিলে পরে দেখুন, আপনার মনে হবে ভারতবর্ষের বেকাররা এত কষ্টে আছে, আপনার মনে হবে ভারতবর্ষের কৃষকরা এত সমস্যায় পড়েছে, আপনার মনে হবে যে মহারাষ্ট্রে প্রতি বছর 33,000 কৃষক আত্মহত্যা করে, আপনার মনে হবে যে এখানকার রেল লাইন বিক্রি করে দেওয়া হচ্ছে এবং এর ফলে ধাপে ধাপে এই রেলের চড়ার পয়সা বাড়ছে, আপনার মনে হবে আমাদের এই বিমান বন্দরগুলো বিক্রি হয়ে যাচ্ছে, এতে সমস্যা বাড়তে পারে ভারতের আব্বাস। মনে হবে না। যাদের রক্ষা করার জন্য সংবিধানের 19(1) ক ধারা দেওয়া হয়েছিল, তারা আজকে এই স্বাধীনতাকে ব্যবহার করছে স্থাবকতার জন্য। কারণ ভারতবর্ষের সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলো 90-এর দশকের গোড়ার দিকে, আমি অনেক দিন আগে, আমার মনে আছে মাস্টারমশাই মিহিরদেব আছে, আমি অনেকদিন বলছিলাম, যেদিন আমি টাইমস অফ ইন্ডিয়ার নিচে যেখানে ক্রেডিট লাইন দেওয়া থাকে, অর্থাৎ কে খবরের কাগজটি প্রকাশ করছে, দেখেছিলাম দিস এডিশন ইজ ফর ক্যালকাটা মার্কেট। সেদিন আমি বুঝে গেছিলাম যে সমূহ বিপদ আসছে, সংবাদপত্র আজকে একটি পণ্য। কিন্তু বিপদটা যে এই পর্যায়ে যেতে পারে সেই বোঝার কত ক্ষমতা সেদিন আমাদের হয়ে ওঠেনি, অন্তত আমার তো হয়ে ওঠেনি। এই যে মানুষের যে মৌলিক অধিকার হচ্ছে গণতন্ত্রে অংশগ্রহণ করা, তার কথা বলার স্বাধীনতা, তার চিন্তার স্বাধীনতা, ক্ষমতাবানদের প্রশ্ন করার স্বাধীনতা, সেটা বিপুলভাবে আক্রান্ত হয়েছে। আমি বলি না বলি, আমি বলার কেউ নয়, আমি আপনাদের মতোই একজন। বিপুলভাবে আক্রান্ত হয়েছে, মানুষ ভয় পেয়ে গিয়েছে। আর এই রাজ্যে যারা আছেন তারা তো জানেনই কি অবস্থা চলছে এখানে। তাদের জন্য বক্তৃতার কোনো প্রয়োজন নেই, তারা একটা পরীক্ষাগারে আছেন। আজকের গণতন্ত্রটা বাঁচবে কিনা সেই সাধারণ মানুষ, নাগরিকদের উপর অনেকটা নির্ভর করছে।
আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। একটি জাজমেন্ট, খুব সুন্দর একটি কথা বলেছিলেন। তামিল ভাষায় একজন বিখ্যাত উপন্যাসিক আছেন, আপনারা হয়তো সংবাদপত্রের কারণে যাচ্ছে, তার নাম হচ্ছে পেরুমেল মুরুগান। তিনি একটি উপন্যাস লিখেছিলেন, যেটা ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় ওয়ান পার্ট ওমেন। তিনি দেখিয়েছিলেন নারীদের অবস্থান এবং সেই তামিল ভাষায় একটি প্রচলিত উপাখ্যানকে মিশিয়েছিলেন তার আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে। সেখানে আজকের যারা সমাজের হোমরা চোমরা, যারা বলে দিচ্ছেন সরস্বতী দেখতে কীরকম হবে, সরস্বতীর গায়ের রং, পোশাক কীরকম হবে, তারা তাকে ডেকে বলল, তোমাকে আমরা সমাজচ্যুত করলাম। তিনি তামিল ভাষার একজন প্রখ্যাত অধ্যাপক। তোমাকে এই সভায় ঘোষণা দিতে হবে, তুমি আর লিখবে না। সেদিন আমরা সবাই দেখেছিলাম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন, দি মুরুগান দি অথর is dead. Murugan the citizen just tries to survive, to get some air. তার বিরুদ্ধে অনেকগুলো ফৌজদারি মামলা হয়, শেষ পর্যন্ত সেগুলো পৌঁছায় মাদ্রাজ হাইকোর্টে, এবং মাদ্রাজ হাইকোর্টের চিফ জাস্টিস তখন ছিলেন যাচ্ছে সঞ্জয় কিষণ কৌল, তার কোর্টে যায়। সমস্ত মামলা, তার ফৌজদারি মামলাগুলোকে খারিজ করে দিয়েছিল হাইকোর্ট তার বিরুদ্ধে। সেই রায়ে 160 পাতার একটি রায়, জাস্টিস কাউল একটা চমৎকার কথা বলেছিলেন, বলছে, হোয়াট ইজ ফ্রিডম অফ স্পিচ? ইউ হ্যাভ গিভেন মি দ্য ফ্রিডম টু এক্সারসাইজ ইট, বাট দি মোমেন্ট আই এক্সারসাইজ ইট, আই এম ডেড, আই মে বি কিল্ড এট এনি পয়েন্ট অফ টাইম। কাজেই সংবিধানের অধিকারটা দেয়া বড় কথা নয়, অধিকারটা আপনি ভোগ করতে পারছেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যেটাই হচ্ছে সাংবিধানিকতা। অর্থাৎ সংবিধান আমাকে যা দেয় সেগুলো আমি ভোগ করতে পারছি কিনা, যে সরকার আছে সেখানে এমন পরিস্থিতি দেশে তৈরি করতে পারছে কিনা, তার প্রত্যেকটা নাগরিক সংবিধান যে অধিকারগুলো তাকে দিয়েছে সেগুলো সে ভোগ করতে পারছে কিনা। আমি ভাবছিলাম নির্বাচন কমিশনের প্রসঙ্গে কথা বলবো। আমার বন্ধু সুরেন্দ্রনাথ খুব অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে কোথায় যাচ্ছে, অধিকার করতে হবে সব কিছুকে। এই জন্য আজকে একটি কথা আমি বলবো, যেটা হয়তো খুব অদ্ভুত লাগবে অনেকের কাছে শুনতে। আজকের সময়ে আমি মনে করছি গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে সজাগ নাগরিক। তাকে অকুত ভয়ে গণতন্ত্রের পক্ষে তিনি যদি দাঁড়িয়ে থাকতে না পারেন, আজকের সময়ে গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন দেখা হচ্ছে সেটা হয়তো বাস্তবিত হবে না। কিন্তু আমি শুনছি ভারতবর্ষের মাটি কাঁপছে। আমার হঠাৎ করে আজকে সকালবেলায় ভাবছিলাম কি বলবো আপনাদের কাছে। সবাই আমরা সমভোগী, আজকে আমাদের শুধু একটা ব্যারিকেড তৈরি করতে হবে, অনেক হয়েছে আর না। তখন আমার একটা কথা মনে হলো, তখন 1977 সাল আমার মনে আছে, আমি তখন খুব ছোট ক্লাসে পড়ি। হঠাৎ সকালবেলায় দেখলাম রাস্তায় শয়ে শয়ে মানুষ বেরিয়ে গিয়েছে, সবাই হাসছে, কোনো স্লোগান টোগান কিচ্ছু নেই। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। বাবা হেসে বলল, ইন্দিরা গান্ধী ইলেকশনে হেরেছে। পরের দিন আমার মনে আছে আনন্দবাজার পত্রিকার প্রথম শিরোনাম ছিল কিছু না, নীরব বিপ্লব। এই বিপ্লবটা কে ঘটিয়েছিল? এই দেশের সাধারণ মানুষ। রাজনৈতিক নেতাদের অধিকাংশ তখন জেলে, রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে করতে যাওয়া হচ্ছে না। জরুরি অবস্থার প্রত্যাহারে 2 মাসের মধ্যে নির্বাচন, সবাই ভেবেছিল কিচ্ছু হবে না। যিনি জরুরি অবস্থা জারি করেছেন তিনি ক্ষমতায় ফিরে আসবেন। চিরকাল আমরা এই দেশের সাধারণ মানুষের প্রজ্ঞায় বিশ্বাস রেখেছি,
চিরকাল আমরা নিজেদের উপর বিশ্বাস রেখেছি বদলাবে। এই বদলানোর যে আশাবাদ, এটা যেন আমরা এক মুহূর্তের জন্য ছেড়ে না দিই। বদলাতে হবে। মানুষ সমস্ত কিছুর ঊর্ধ্বে সে দুটো জিনিসের সঙ্গে সে মন থেকে, তার আত্মার জায়গা থেকে কখনো আপোষ করে না। একটা হচ্ছে তার মর্যাদা, আর দ্বিতীয়টা হচ্ছে তার স্বাধীনতা। যতদিন এই বিশ্বাস মানুষের মধ্যে থাকবে, ততদিন কোনো শক্তি, কোনো একনায়ক যত স্বপ্নই দেখুক না কেন, পার্লামেন্টকে নকিব দিয়ে আমাদের সংবিধানকে একটি রাষ্ট্রভায় পরিণত করার একটি অদ্ভুত হাস্যকর চেষ্টা হয়েছে। আমি বিশ্বাস করি আজ নয় কাল নয় বিভাবরী সূর্য তো উঠবেই। ধন্যবাদ সকলকে।